হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনেক ছাত্রছাত্রীর রিকোয়েস্টে আমরা আজকে স্ট্যাটিস্টিক্স শুরু করতে চলেছি। মেনলি আমরা স্ট্যাটিস্টিক্সটাকে রান করব ফিফথ সেমিস্টারটাকে লক্ষ্য রেখে। ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার যে সিলেবাস তৈরি করেছে সেই সিলেবাসটাকে লক্ষ্য করে আমরা স্ট্যাটিস্টিক্সটাকে রান করে নিয়ে যাব। স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট, আজকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এর এন্ট্রি ঘটে গেছে। স্ট্যাটিস্টিক্স ছাড়া কোনো সাবজেক্ট একটা মুহূর্ত বা একটা স্টেপ চলতে পারে না। যাই হোক, আমরা পরে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেকটা সাবজেক্টের মতো স্ট্যাটিস্টিক্সেরও কিছু বেসিক টার্মস রয়েছে, সেই সমস্ত টার্মস নিয়ে আমরা আলোচনা করব। স্ট্যাটিস্টিক্স মেনলি ডাটা নিয়ে ডিল করে থাকে। ডাটা বলতে আমরা র ডাটার কথা বলতে চাইছি। এই র ডাটা নিয়ে আমরা সাধারণত কোনো কিছু সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারি না, যার জন্য তাদেরকে আমাদের কিছু ড্রেসিং করতে হয় আমাদের প্রয়োজন বা লক্ষ্যকে সামনে রেখে। মেনলি স্ট্যাটিস্টিক্সে র ডাটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা আবার দু রকমের, একটা হচ্ছে ডিসক্রিট ডাটা আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ডাটা আবার দু রকমের, একটা হচ্ছে ডিসক্রিট আনগ্রুপ ডাটা এবং আর একটা হচ্ছে ডিসক্রিট গ্রুপ ডাটা। এই প্রত্যেকটা সম্পর্কেই আমরা বিস্তারিত আলোচনা করব। অঙ্ক করতে করতে আমরা স্ট্যাটিস্টিক্সে যে সমস্ত বেসিক কিছু টার্মস রয়েছে সেই টার্মসগুলো সম্পর্কে আলোচনা করছি। তোমরা সেগুলো ধীরে ধীরে দেখো বা বোঝার চেষ্টা করো। আমাদের স্ট্যাটিস্টিক্সে এরকম একটা চিহ্ন আমরা প্রায় ইউজ করব। এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা। এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা, SIGMA, সিগমা। কেউ কেউ সামেশানও বলে থাকে। এই চিহ্নটা হচ্ছে গ্রিক লেটার, গ্রিক ক্যাপিটাল লেটার। এই চিহ্নটার মাহাত্ম্য কী? মনে করো এরকম একটা কথা লেখা আছে, সিগমা আই গোয়িং ফ্রম 1 to 5 XI। এর মানে হচ্ছে আমরা যেখানে পড়ার নিয়ম সিগমা আই গোয়িং ফ্রম 1 to 5 সিগমা XI, এর মানে হচ্ছে যেখানে যেখানে আই আছে সেখানে আমরা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাব। অর্থাৎ প্রথম টার্মটা হবে সিগমা 1, তারপরে একটা প্লাস সাইন দেব। তারপরের টার্মটা হবে X2 প্লাস সাইন দেব, X3 প্লাস সাইন দেব, X4 প্লাস সাইন দেব, X5 প্লাস সাইন দেব। তার মানে সিগমা আই গোয়িং ফ্রম 5 লেখা থাকলে আমরা যেখানে যেখানে আই রয়েছে সেখানে 1 থেকে 5 পর্যন্ত বসাবো, একবার একটা করে টার্ম বসাবো এবং মাঝে প্লাস সাইন দিয়ে যাব। এই চিহ্নটার এটাই হচ্ছে ইমপ্লিকেশান। ঠিক একইভাবে যদি এই রকম লেখা থাকে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n XI, তার মানে আমরা লিখতে পারবো X1 প্লাস X2 প্লাস X3 প্লাস X4, এরকম যে ডট 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 হতে হতে একদম লাস্টের টার্মটা হবে XM। এই যে লেখাটা, এত বিশাল লেখাটাকে আমরা সংক্ষেপে এই সিগমা এই চিহ্নর মধ্যে দিয়ে আমরা লিখব। অর্থাৎ সিগমা কোথায় অ্যাপ্লিকেশন হবে, কিভাবে অ্যাপ্লিকেশন হবে, এটা আমি সংক্ষেপে তোমাদেরকে বললাম। এখন সিগমা ইউজ করার এর কতকগুলো রুল আছে, সেই রুলগুলোকে আমরা মেনলি 3 রকম ভাগে ভাগ করতে পারি। 3টে ভাগকে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলে থাকি সিগমা নোটেশন। ফার্স্ট যে নোটেশন রয়েছে, নোটেশন 1, সেখানে বলা হয়েছে কোনো একটা এক্সপ্রেশনের আগে মনে করো 7x² + 5x + 10
এটা একটা এক্সপ্রেশন। বলেছে কোনো একটা এক্সপ্রেশনের আগে যদি সিগমা থাকে, ফার্স্ট নোটেশন বলছে সিগমাটা প্রত্যেকটা টার্মের আগে চলে যাবে। এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, তিনটে মিলে একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে। কোনো একটা এক্সপ্রেশনের আগে যদি সিগমা থাকে, সিগমাটা প্রত্যেকটা টার্মের আগে চলে যাবে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এটা হবে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n 7x² প্লাস সিগমা আই গোয়িং ফ্রম 1 to n 5xi প্লাস সিগমা আই গোয়িং ফ্রম 1 to n 10। এরপর সেকেন্ড নোটেশন বলছে যদি কোনো টার্ম একটা ভেরিয়েবল এবং একটা কনস্ট্যান্টের সমন্বয়ে তৈরি হয়ে থাকে তাহলে, এবং তার আগে যদি সিগমা থাকে, তাহলে সিগমার আগে ওই কনস্ট্যান্ট ফিগারটা চলে আসবে। এটা হচ্ছে সেকেন্ড নোটেশনের রুল। কোনো একটা টার্ম যদি ফ্যাক্টর ফর্মে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের সমন্বয়ে তৈরি হয় তাহলে কনস্ট্যান্ট ফিগারটা সিগমার আগে চলে আসবে। অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে আমরা যদি সেকেন্ড নোটেশন অনুযায়ী লিখতে চাই তাহলে হবে এই 7টা সিগমার আগে চলে আসবে। 7 ইন্টু সিগমা আই গোয়িং ফ্রম 1 to n x²। আবার এখানে দেখো 5 ইন্টু xi লেখা রয়েছে, তার মানে 5টা সিগমার আগে চলে আসবে। 5 ইন্টু সিগমা আই গোয়িং ফ্রম 1 to n xi, এটা যেমন আছে অ্যাজ ইট ইজ রয়ে যাবে। আই গোয়িং ফ্রম 1 to n 10। এটা হলো সেকেন্ড রুল। থার্ড রুল বলছে সিগমা যদি পার্টিকুলার এক্সক্লুসিভলি কোনো একটা কনস্ট্যান্টের আগে থাকে তাহলে ওই কনস্ট্যান্ট ফিগারটাকে যতগুলো টার্ম আছে ওই সিগমাটার মধ্যে তত দিয়ে গুণ করে দেবে। যেমন মনে করো সিগমা আই গোয়িং ফ্রম 1 to 5 লেখা যদি xi থাকে, তার মানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5। দেখো 5টা টার্ম আছে, এইটাকে বলা হচ্ছে সিগমার লিমিট। ওই লিমিট দেখেই আমরা বুঝতে পারি এর মধ্যে কতগুলো টার্ম আছে। তেমন এখানে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n, তার মানে আমরা বুঝতে পারছি এর ভিতরে n সংখ্যক 10 নাম্বার অ্যাড করা রয়েছে। এটাই থার্ড রুল অনুযায়ী বলছে পার্টিকুলার কোনো একটা কনস্ট্যান্ট ফিগারের আগে যদি সিগমা থাকে তাহলে সিগমা থাকলে ওই কনস্ট্যান্ট ফিগারটাকে যতগুলো টার্ম আছে তত দিয়ে গুণ করে দেবে। অর্থাৎ এটা যেমন থার্ড রুল অনুযায়ী অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম রয়ে যাবে। আই গোয়িং ফ্রম 1 to n x² প্লাস 5 সিগমা আই গোয়িং ফ্রম 1 to n xi প্লাস এটার উত্তর হবে 10n, মানে 10 ইন্টু n। এটাকে বলা হয় ফার্স্ট নোটেশন, এটাকে বলে সেকেন্ড নোটেশন, এটাকে বলে থার্ড নোটেশন। আমাদের এই সমস্ত কথাগুলো আগামী দিনে আমরা যখন অঙ্ক করব তখন আমাদের লাগবে। এখন আমি আরও কিছু বেসিক টার্ম রয়েছে সেই টার্মগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে একটুখানি ওয়াকিবহল করে আমরা মেন চ্যাপ্টারের মধ্যে এন্ট্রি করব। আমি এখানে একটা পরিসংখ্যান তুলে নিয়ে এসেছি। পরিসংখ্যানটা এই রকম লেখা আছে 30 থেকে 40, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। এগুলো হচ্ছে মনে করো মার্কস, আর এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। আমি কি বলতে চাইছি
30 থেকে 39 পর্যন্ত নাম্বার পেয়েছে 10 জন, 40 থেকে 49 নাম্বার পেয়েছে 20 জন, 50 থেকে 59 নাম্বার পেয়েছে 40 জন, 60 থেকে 69 নাম্বার পেয়েছে 16 জন। এরকমভাবে একটা পরিসংখ্যান দেওয়া রয়েছে কোনো একটা স্কুলের একটা সাবজেক্টের একটা ক্লাসে। তার মানে টোটাল ছাত্রের সংখ্যা কত? আমি যদি এইভাবে যোগ করে দিই, টোটাল করে TOTAL, এটা যোগ করো, যোগ করলে দেখো 100 আসছে। এই যে 30 থেকে 39 পেয়েছে কতজন? 10 জন। এইটাকেই স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় ফ্রিকোয়েন্সি। স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় ফ্রিকোয়েন্সি, FREQUENCY। আমরা সিম্বলে ইউজ করব FI। ফ্রিকোয়েন্সি দেখলেই বুঝতে পারবে এই মধ্যে এত জন আছে। আর এই যে মার্কসগুলো লেখা আছে ভালো করে দেখো, 30 থেকে 39, 40 থেকে 49, এগুলোকে বলা হয় ক্লাস। CLASS, ক্লাস ইন্টারভ্যাল, INTERVAL। ক্লাস ইন্টারভ্যালকে CLASS, ক্লাস ইন্টারভ্যাল, INTERVAL, ইন্টারভ্যালকে লেখার দুটো টেকনিক আছে। একটা টেকনিকের নাম হচ্ছে ক্লাস CLASS, ক্লাস লিমিট। আর একটা টেকনিকের নাম CLASS, ক্লাস বাউন্ডারি। যদি দেখো এটার নাম প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এরকম সব বিভিন্ন ক্লাসগুলো রয়েছে। এই দিকটা দেখো কম আছে, এদিকটাকে বেশি আছে। এদিকটাকে বলা হয় লোয়ার, এদিকটাকে বলা হয় আপার। যদি দেখো যে কোনো ক্লাসের আপারটা তার পরবর্তী ক্লাসের লোয়ার যেটা রয়েছে সেটা আলাদা আছে। দেখো এটা 39 আছে, এটা 40 আছে। তাহলে দেখো এটা 49 আছে, এটা 50 আছে, 59 আছে, 60 আছে। যদি এগুলো আলাদা থাকে তাহলে বলা হবে এই ক্লাস ইন্টারভ্যালটা লেখা আছে ক্লাস লিমিটে। অর্থাৎ আমরা বলতে পারি এটা ক্লাস লিমিটে লেখা আছে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। ক্লাস ইন্টারভ্যালকে লেখার দুটো টেকনিক আছে। একটা হয় তোমাকে ক্লাস লিমিটে লিখতে হবে অথবা ক্লাস বাউন্ডারিতে লিখতে হবে, BOUNDARY। আমি প্রশ্ন করছি যে কোনটা লিমিট কোনটা বাউন্ডারি আমরা শিখবো কেমন করে? যদি এটা সেম না থাকে তাহলে বলবো সেটা আছে লিমিটে, আর সেম থাকলে বলবো বাউন্ডারি। কিন্তু আমাদের সমস্ত অঙ্ক করতে গেলে বাউন্ডারি করে করতে হবে। এখন বাউন্ডারি কি করে করব? ক্লাস বাউন্ডারি করতে গেলে ক্লাস বাউন্ডারি আমি সংক্ষেপে CB লিখছি। ক্লাস বাউন্ডারি লেখার নিয়ম হচ্ছে এইটা থেকে এটা বাদ দেবে, বাদ দিয়ে যা হবে তাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে এই দিকেরটার সঙ্গে বিয়োগ করবে আর এই দিকের ফিগারের সঙ্গে যোগ করবে। দেখো 40 থেকে 39 বিয়োগ করলে 1, 1কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.5, 29 থেকে 0.5 বাদ দিলে হচ্ছে 29.5, আর এর সঙ্গে 0.5 যোগ করলে হচ্ছে 39.5। একবার বের করার পর তারপরে দেখো এর সঙ্গে এইটা ঠিক একই টেকনিকে এটা হবে 39.5, এটা হবে 49.5, এটা হবে 49.5, এটা হবে 59.5, এটা হবে 59.5,
এটা হবে 69.5, এটা হবে 69.5, 79.5, 79.5 এবং 89.5। কি করলাম, এটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে এই দিক থেকে সেটা বিয়োগ করেছি, এই দিকের সাথে যোগ করেছি, করে আমি এই ফিগারটা পেয়েছি। দেখো সেম এসে গেছে, সেম এসে গেছে, সেম এসে গেছে, সেম এসে গেছে, সেম এসে গেছে। এটাকেই বলবো ক্লাস বাউন্ডারি, অর্থাৎ ইন্টারভ্যালকে লিমিট অথবা বাউন্ডারি যা ইচ্ছা করা যেতে পারে। নেক্সট পরবর্তী টার্ম হচ্ছে আমাদের মিড ভ্যালু। মিড ভ্যালু কিছুই নয়, মিড ভ্যালু হচ্ছে এই দিকের নাম হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এদিকটার নাম আপার ক্লাস লিমিট। বাউন্ডারির ক্ষেত্রে এদিকটা লোয়ার ক্লাস বাউন্ডারি, এদিকটা আপার ক্লাস বাউন্ডারি। মিড ভ্যালু হচ্ছে তুমি লোয়ার এবং আপারকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, লোয়ার এবং আপারকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে দেখো 30 আর 39 যোগ করো হচ্ছে 69, এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 3 2 6, 4 2 8.5, 5 2 10 0 হাতে আছে 1, 4 2 8 1 9, 3 2 6। এইটা আর এটা যোগ করবে বা এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, করলে যেটা পাবে সেটাই হচ্ছে মিড ভ্যালু 34.5। ঠিক একইভাবে সবগুলো করবে। এটা হবে 44.5, এটা হবে 54.5, এটা হবে 64.5, এটা হবে 74.5, এটা হবে 84.5। টেকনিক সেই একই, আপার আর লোয়ার যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট, তার মানে হচ্ছে আমরা বলতে পারি 30 থেকে 39 পেয়েছে 10 জন বলাও যা, 29.5 থেকে 39.5 পেয়েছে 10 জন বলাও তাই, বা 34.5 পেয়েছে 10 জন এটা বলাও তাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে সিএফ। সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা ভাগের নাম হচ্ছে সিএফ লেস দ্যান 0, আর একটা হচ্ছে সিএফ গ্রেটার দ্যান 0। তার মানে হচ্ছে এটার নাম হচ্ছে সিএফ লেস দ্যান টাইপ, এটার নাম সিএফ গ্রেটার দ্যান টাইপ। সেটা কি করে করব, এই ফ্রিকোয়েন্সি থেকে সিএফ কলাম তৈরি হয়। 10টা যেমন আছে দেখে দেখে ফার্স্ট টাইমে লিখে দাও। এই 10-এর সাথে 20টা যোগ করো, যোগ করে হচ্ছে 30। 30-এর সাথে 40 যোগ করো হচ্ছে 70। 70-এর সাথে 16 যোগ করো 86। 86-এর সাথে 8 যোগ করো হবে 8 আর 94। 94-এর সাথে 6 যোগ করো হবে 100। এই যোগফলটাই এখানে হবে। এটাকে যদি আমি এন চিহ্ন দিয়ে ডিনোট করি, তার মানে এটা এন হবে। যদি না হয় তাহলে জানবে তোমার অঙ্ক ভুল হচ্ছে। ঠিক একইভাবে গ্রেটার দ্যান টাইপ যদি করতে হয়, তাহলে সেখানে ফার্স্ট টাইমে তুমি এই 6টা রেখে দাও, এই 6টা লিখে দাও। 6-এর সাথে 8 যোগ করো হচ্ছে 14। 14-র সাথে 16 যোগ করো, 14 আর 6 হচ্ছে 20, আর 10-এ 30। 30-এর সাথে 40 যোগ করো 70। 70-এর সাথে 20 যোগ করো 90। 90-এর সাথে 10 যোগ করো 100। এখানে উপরে এটা হবে। এটা হচ্ছে গ্রেটার দ্যান টাইপ। আমি আশা করি বোঝাতে পেরেছি। এই কটা টার্ম যদি তোমরা জানতে পারো, তাহলেই আমরা স্ট্যাটিস্টিক্সের যেটা মেন চ্যাপ্টার নিয়ে আমরা অঙ্ক শুরু করতে পারবো। আমাদের মেন যে চ্যাপ্টারটার মধ্যে আমরা এন্ট্রি করতে চাইছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। আজকে যে সমস্ত কথাগুলো বললাম,
এই কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে মেজার্স অফ ডিসপারশন সম্পর্কে তোমরা বুঝতে পারবে। আমরা আজকে স্ট্যাটিস্টিক্সের দু একটা বেসিক টার্ম সম্পর্কে বললাম। এই টার্মগুলো মূলত আমাদের যে চ্যাপ্টারটা মেন চ্যাপ্টারে আমরা এন্ট্রি নিতে চাইছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, তাতে যতটুকু লাগবে ততটুকুই বললাম। অর্থাৎ আমাদের আগামী দিনের চ্যাপ্টার হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, যেটা তোমাদের পরীক্ষা পারপাসে অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যাতে সেই সমস্ত ক্লাস বা সেই সমস্ত ভিডিও মিস না করো তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে হবে। এছাড়া তোমাদের যার যা কিছু মনে প্রশ্ন আছে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাও। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পাবে।